তো যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি আমার স্ক্রিন চেঞ্জ করলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি যখন অন্য স্ক্রিনে যাচ্ছি তখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু স্ক্রিনও দেখতে পাচ্ছেন, কথাও শুনতে পাচ্ছেন, তাহলে আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালোই আছি। তো আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাসে আমাদের কোর্সের টাইটেল দিয়েছিলাম ফুল ওয়ার্ডপ্রেস ক্লাস কোর্স। তো ফুল ওয়ার্ডপ্রেস কোর্সের মধ্যে আমরা বেসিক কিছু বিষয় আগে আলোচনা করে তারপরে চলে এসেছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে। তো থিম ডেভেলপমেন্টের দুটি ক্লাস সম্ভবত আমরা করেছি, এর আজকে সম্ভবত তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসে আমরা মূলত যে পর্যন্ত কাজ করেছিলাম এরপর থেকে আমরা কাজ শুরু করব। তো আপনারা যারা আমার সাথে প্র্যাকটিস করতেছেন তারা মোটামুটি সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস রান হওয়ার জন্য জ্যাম সার্ভার দরকার। আর যারা যদি কেউ নতুন থাকেন, যে ক্লাসে নতুন এসেছেন, আগে ছিলেন না, তারা ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর বেশ কিছু ভিডিও ইউটিউবে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি একশোর কম না। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে এই লেভেলে আসার জন্য যে বেসিক কনসেপ্ট আপনাকে অর্জন করতে হবে সেটা করে আসবেন। তারপরে আপনি এই লেভেল থেকে কাজ শুরু করতে পারবেন। তো আমরা জ্যাম সার্ভার অন করে নিলাম। এখন আমাদের যে পর্যন্ত কাজ করেছিলাম সেই পর্যন্ত কাজের জন্য যেখানে আমরা কাজ করেছিলাম সেখানে চলে যাব। ওয়ার্ডপ্রেসের মধ্যে লোকাল হোস্টের মধ্যে ডাব্লিউপি ক্লাস নামে একটা থিম আমরা ক্রিয়েট করেছি, ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং তার মধ্যে ডাব্লিউপি ক্লাস নামে আমরা থিম ক্রিয়েট করেছিলাম। তাহলে আমরা ডাব্লিউপি ক্লাস যে থিম আছে সেই থিমের মধ্যে আমরা চলে যাই, যে থিমটা কোথায় আছে। ডাব্লিউপি ক্লাস এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্টস, তার মধ্যে থিমস, এর মধ্যে ডাব্লিউপি ক্লাস নামে আমাদের থিম। এই পর্যন্ত আমরা কাজ করেছিলাম। ইন্ডেক্স, হেডার, ফুটার, ফাংশন, বেশ কয়েকটা ফাইল আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তো এখন এই যে আমাদের ওয়েবসাইটের ভিউ, এই ভিউ কেন? এখন অনেকেই যারা হয়তো অ্যাডভান্স লেভেলের আছে তারা চিন্তা করবে যে এটা আবার কী ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা কী ধরনের ওয়ার্ডপ্রেস। তো আমরা একেবারে এন্ট্রি লেভেল থেকে বা বেসিক লেভেল থেকে কাজ করতেছি। এই জন্য একটা কাস্টম থিম আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ক্লাসের মাধ্যমে শেষ করব। এটা আমাদের টার্গেট। তো সেই টার্গেট অনুযায়ী আমরা একেবারে জিরো থেকে শুরু করছি, যাতে করে আপনারা যদি কাজগুলো ভালো করে শিখেন, ডেভেলপমেন্টের যে কোর ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো যাতে আপনারা শিখতে পারেন। মূলত ওয়ার্ডপ্রেস আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে শিখতে হলে আপনাকে, যদি আপনি পিএইচপি, মাইএসকিউএল, এইচটিএমএল, সিএসএস অনেক ভালো না জানেন, তারপরও আপনি শুরু করতে পারবেন বা কাজ করতে পারবেন। কিন্তু আপনার ইন্টারনেট ব্রাউজিং যে কনসেপ্ট ইত্যাদি ইত্যাদি, মানে নেট ব্রাউজিং কনসেপ্ট, এই বিষয়গুলো অনেক ভালো লাগবে এবং সার্চিং স্কিল অনেক ভালো লাগবে। গুগলে সার্চ করে যে আপনি বিভিন্ন তথ্যপত্র বের করবেন, এটা অনেক ভালো লাগবে। এটা ভালো হলে আপনি ক্লাসে কন্টিনিউ করতে পারবেন। তাহলে আমরা মূল যে ব্যাপারটা যে পর্যন্ত করছিলাম সেগুলো একটু দেখি যে কোন পর্যন্ত করছিলাম। আমরা কাজ করেছিলাম সর্বশেষ ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে। আমরা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা অন করে ফেলি। মূলত ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে একটা লুপ দিয়েছিলাম, সেই লুপের মধ্যে আমরা শুধুমাত্র পোস্টগুলোর টাইটেল প্রিন্ট করেছিলাম। এই জন্য দুটো টাইটেল এসেছে, বা টাইটেল দুটো এসেছে কীভাবে, ব্যাক টু ব্যাক একটার সাথে একটা লেগে এসেছে, কোনো স্পেস নাই, কোনো কিছু নেই, অর্থাৎ আমরা কোনো কিছু ইউজ করি নাই, এই জন্য আসলে আসে নাই। যখন আমরা এইগুলো আস্তে আস্তে ডিজাইন চেঞ্জ করবো, আপগ্রেড করবো, তখন এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো বা পাবো। তো আপনারা মনে হয় এটা অবশ্যই গত ক্লাসে দেখেছেন যে হেডার কীভাবে আমরা ডিফাইন করেছি, ফুটার কীভাবে ডিফাইন করেছি। এরপরে আমরা এই যে এইখানে আমাদের লুপটা আমরা কপি করে নিয়েছিলাম এবং লুপের মধ্যে শুধুমাত্র এই যে দি টাইটেল যে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন, এই ফাংশনটা আমরা ব্যবহার করেছি। তো মূলত ওয়ার্ডপ্রেস এরকম প্রচুর ফাংশন আছে, যে সমস্ত ফাংশন ব্যবহার করে আমরা স্টেপ বাই স্টেপ এরপরে ধারাবাহিকভাবে কাজ করব। এখন আপনারা চিন্তা করেন যে এইখানে তো দুইটা পোস্ট, আমরা যদি এখানে পোস্টে যাই, এই যে এখানে যদি পোস্টে যাই দেখতে পাবো দুইটা পোস্ট, কিন্তু দুইটা পোস্ট আসছে কীভাবে? দুইটা পোস্ট একটার সাথে একটা লেগে পাশাপাশি আসছে। এখন আপনি চিন্তা করেন এই দুইটা পোস্ট তো এভাবে আসার কথা ছিল না, পোস্টের তো কন্টেন্ট আসার কথা ছিল, তারপর এই উপর নিচে আসার কথা ছিল। তো সেই জিনিসটা আসলে অটোমেটিক আসবে এরকম কোনো অপশন নাই, সব কিছুই আপনাকে তৈরি করতে হবে। আপনি যেভাবে তৈরি করবেন সেইভাবে আসবে। এটা ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর, যে আপনি কীভাবে কাজ করতে পারবেন বা কীভাবে কাজ করার অ্যাবিলিটি আপনার আছে। তো আমরা এখন এইটাকে আগে চিন্তা করি যে এইটাকে আমরা এর সাথে আমরা এই যে কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়ে নেবো। তো আমরা দি পোস্টের মধ্যে কি কোনো কন্টেন্ট আছে নাকি, টেস্ট পোস্টের মধ্যে কি আমরা কোনো কন্টেন্ট দিয়েছিলাম কিনা, শুধুমাত্র টাইটেল দিয়েছিলাম,
সম্ভবত আমরা কিছু একটা কন্টেন্ট দিয়েছিলাম, হ্যাঁ আমরা কিছু একটা কন্টেন্ট দিয়েছিলাম, লিপসাম থেকে একটা কন্টেন্ট দিয়েছিলাম এবং হচ্ছে একটা ইমেজও দিয়েছিলাম, বাট সেটা হচ্ছে এখানে ডিসপ্লে করে নাই। তো এটা কেন ডিসপ্লে করে নাই? এটা ডিসপ্লে করার জন্য আপনাকে কি করতে হবে? এইটা ডিসপ্লে করার জন্য আপনাকে বেশ কিছু ফাংশন স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে হবে। তো সেই ফাংশনগুলো কোথায় পাওয়া যায়? আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সব কিছু হচ্ছে কোডেক্সের মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা কোডেক্সের মধ্যে আবার চলে যাব, codex.wordpress.org, এটা হচ্ছে ফাইলের নাম, ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে আসবো। তো এখন চিন্তা করেন যে এটা হচ্ছে কন্টেন্ট, এটার নাম কি? কন্টেন্ট। যেহেতু এটার নাম কন্টেন্ট, তাহলে কন্টেন্ট আনতে হলে কি কথাটা লেখা থাকতে পারে বা লেখা লাগতে পারে? তো আমরা যদি CONTENT কন্টেন্ট কথাটা লিখে সার্চ করি, তাহলে আশা করা যায় যে কন্টেন্ট জিনিসটা আমরা পেয়ে যাব। কেউ মনে হয় মেসেজ দিচ্ছে, ভাই ক্লাস স্টার্ট কবে করবেন? কি করবেন কখন? হোয়াট ইজ দিস? লোক কোথায় আছে আল্লাহ মাহবুব জানে। আপনার থেকে বলতেছে নাকি বুঝতে পারতেছি না। ক্লাস স্টার্ট করব হচ্ছে 2045 সালের ডিসেম্বরের 34 তারিখে। তো এরপর আমরা যে দি কন্টেন্ট কথাটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে এখানে একটা ফাংশন আসছে, একটা হুক আসছে, আমরা ফাংশনটায় চলে যাব। ফাংশনটায় চলে গিয়ে দেখবো যে দি কন্টেন্ট নামে একটা ফাংশন ওয়ার্ডপ্রেসের আছে, সেই ফাংশনটা আমরা নিয়ে আসলে কাজ করতে পারবো বা কন্টেন্টটা আনতে পারবো। এখন এই দি কন্টেন্টের মধ্যে বেশ কিছু প্যারামিটার আছে, যেটা আপনারা পিএইচপি না জানলে এই প্যারামিটারগুলো আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। এটার মধ্যে আপনারা যাবেন না, আপনারা জাস্ট সরাসরি দি কন্টেন্ট ফাংশনটা কপি করে নিয়ে কাজ করবেন। এই যে এখানে দি কন্টেন্ট মোর ইত্যাদি ইত্যাদি ফাংশন আছে। তো আমরা হচ্ছে সরাসরি এই যে শুধুমাত্র দি কন্টেন্ট কথাটা যেভাবে লিখছিলাম এইভাবে হচ্ছে দি কন্টেন্ট কথাটা আমরা লিখে এই দি কন্টেন্ট কথাটা যদি এইখানে নিচে দিয়ে দিই, যে এইখানে আর একটা পিএইচপির এরিয়া নিব, অথবা এইটার নিচে আমরা এখানে একটা এন্টার প্রেস করে একটা ট্যাব দিয়ে আমরা দি কন্টেন্ট কথাটা আর একটা ট্যাব দিই, দি কন্টেন্ট কথাটা আমরা লিখে ফেলি যে দি কন্টেন্ট। এটা কি? দি কন্টেন্ট আর একটা ফাংশন নিলাম। এবার হচ্ছে আমরা এটাকে পিএইচপিকে পিছনে দিয়ে দিই। এখন আমাদের আগে দি টাইটেল দিয়ে শুধুমাত্র টাইটেল নিয়ে এসেছিলাম, এখন যদি আমরা দি কন্টেন্ট দিছি, তার মানে হচ্ছে গতানুগতিকভাবে আমাদের কন্টেন্টগুলো চলে আসা উচিত। আমরা একটু সেভ করি এবং আমাদের যে পেজ আছে সেই পেজটা রিলোড করে দেখি যে আমাদের কোনো কন্টেন্ট আসছে কিনা। আমি আশা করা যায় এখানে অনেকগুলো কন্টেন্ট চলে আসবে। দেখুন কন্টেন্ট চলে আসছে। তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে পোস্টগুলো, সেই কন্টেন্টগুলো আনার জন্য কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে না, জাস্ট শুধু এই সমস্ত ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারলেই হয়ে যাবে। ইমপ্লিমেন্ট মানে কি? এখান থেকে নিয়ে এখানে আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এটা যদি আপনি করতে জানেন তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ আপনি কোনো কোডিং কনসেপ্ট ছাড়াও, আমি যে পর্যন্ত করছি এখানে কিন্তু আপনার কোনো পিএইচপির ফাংশন, আমরা ডিফল্ট যে পিএইচপি ফাংশনগুলো সেগুলো ব্যবহার করে নিই, শুধুমাত্র কোডেক্স থেকে কপি করে এনেছি, এখানে পেস্ট করছি এবং এখানে এক্সপ্লেন করছি যে এটার কাজ কী। তো দি কন্টেন্ট আমরা নিয়ে নিলাম। দি কন্টেন্ট নেওয়ার পরে হচ্ছে এখন কন্টেন্টগুলো কীভাবে আসছে? কন্টেন্টগুলো আসছে, এইটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কন্টেন্ট। কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যদি আমরা যাই, যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে সেই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কী থাকে? কন্টেন্টের মধ্যে লিঙ্ক করা থাকে এবং টাইটেলে নেক্সট পেজে ফুল সিঙ্গেল পেজে চলে যায়। তো সেই জিনিসটা আমরা কীভাবে করব? সেই জিনিসটা করার জন্য হচ্ছে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এই যে আমাদের যে টাইটেল, এই টাইটেলের উপর একটা লিঙ্ক দিতে হবে। এই টাইটেলের উপর কী করতে হবে? একটা লিঙ্ক আপনাকে দিতে হবে। এখন এই টাইটেলের উপর একটা লিঙ্ক আমরা দিয়ে আসি। লিঙ্ক আনার জন্য হচ্ছে আমাদের কী করতে হয়? দি পারমালিঙ্ক, THE_পারমালিঙ্ক। ঠিক একইভাবে হচ্ছে আমরা যে এখানে সার্চ করতেছি, কেন আমার কিন্তু সার্চ করার প্রয়োজন নয়, আমি কিন্তু এই বিষয়গুলো জানি, কিন্তু সার্চ করতেছি আপনার জন্য। কারণ হচ্ছে পরবর্তীতে আপনি যাতে এখানে সার্চ করে খুঁজে বের করতে পারেন। আর অনেকেই বলতে পারে যে ভাই বিষয়টা আপনি সার্চ করে করে কপি করে আনতেছেন, এটা আপনি নিজে মুখস্থ লিখতে পারেন না। সার্চ করে কোথা থেকে কপি করে আনতে হবে, কোথায় ডকুমেন্টেশন আছে, এটা আপনার যদি ক্লাসে না শিখতে পারেন তাহলে আপনি কিভাবে কি করবেন? যাই হোক, আমরা এখন হচ্ছে যে কাজটা করব যে এই টাইটেলের মধ্যে একটা লিঙ্ক বসাবো। তাহলে টাইটেলের মধ্যে লিঙ্ক বসানোর জন্য এই দি টাইটেল কথাটাকে আমরা আলাদা একটা পিএইচপির ফাংশনে নিয়ে যাই, এইখানে আমরা পিএইচপি ক্লোজ করে দিই। এইবার দেখেন আবার পিএইচপির বেসিক কনসেপ্ট আপনার লাগতেছে। তো এইখানে পিএইচপির যে ক্লোজ করে দিলাম, তার মানে হচ্ছে এই যে দি কন্টেন্ট, এখানে আবার পিএইচপি অন করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। এখানে আমরা পিএইচপি অন করি, পিএইচপি অন করে এইখান থেকে এটা আমরা ডিলিট করে দিয়ে হচ্ছে এইটাকে আমরা ট্যাব দিয়ে এটাকে উঠাই দিই। এখন কি হলো? তাহলে এইটা হচ্ছে টাইটেল আসছে, পরটা দিয়ে আসছে কন্টেন্ট আসছে। তো এখন এই টাইটেলটাকে আমরা কিসের মধ্যে রাখবো? লিঙ্কের মধ্যে রাখবো। আপনাদেরকে বলেছিলাম যে HTML CSS এর ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। HTML এখন কাজে লাগবে। HTML এর এ ট্যাগ দিয়ে কি করা হয় কেউ কি জানেন? এ ট্যাগ দিয়ে হচ্ছে
দুইটা কাজ করা হয়, একটা হচ্ছে হাইপার লিঙ্ক করা হয় আর একটা হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া হয়। তো আমরা হচ্ছে এ হেইস রেপ দেওয়ার পরে একটা ডাবল কোটেশন চলে আসলো। এই ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে আমরা কি করব, আমাদের যে পারমালিঙ্ক সেই পারমালিঙ্কটা বসাবো। এটা হচ্ছে এ, এখান থেকে ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে এ ক্লোজ হয়ে গেল। এখন এটা আবার এই যে এখানে হচ্ছে এর যে ট্যাগ সেই ট্যাগ ক্লোজ করা লাগবে। জাস্ট হচ্ছে আপনার গ্রেটার দেন লেস দেন সিম্বল দিয়ে তারপর হচ্ছে এইভাবে ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে HTML ভিডিওর মধ্যে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা দেখে থাকেন, না দেখে থাকলে তো আপনারা বুঝবেন না, পারবেন না, এটাই স্বাভাবিক। এখন এই যে জায়গা হচ্ছে লিঙ্কটা দেওয়া লাগবে, এই যে ডাবল কোটেশনের মধ্যে বা ডাবল কোটের মধ্যে হচ্ছে আপনার লিঙ্কটা দেওয়া লাগবে। তো এই ডাবল কোটেশনের মধ্যে বা ডাবল কোটের মধ্যে যদি আপনি লিঙ্কটা দিয়ে দেন তাহলে হচ্ছে সেই লিঙ্কটা কি, সেই লিঙ্কটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে এটা আমরা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করে আমরা নাম দেখছিলাম কি দি পারমা লিঙ্ক। আপনারা একটু এখানে দেখে আসেন যে আসলে নামটা সঠিক কিনা। এই যে দি পারমা লিঙ্ক আমরা দেখেছিলাম, এই দি পারমা লিঙ্ক এখান থেকে আমরা কপি করে এইখানে ইনপুট দিয়ে দিতে পারি। এইখানে ইনপুট দিয়ে দিলে আশা করা যায় এটার মধ্যে লিঙ্ক চলে আসবে। তো এটা আমরা দিয়ে আমরা একটু যেয়ে দেখি যে আসলে লিঙ্ক আসে কি না, নাকি আমি উল্টাপাল্টা কথা বলতেছি। এটা আমরা এখান থেকে সেভ করি, সেভ করে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমরা একটু রিলোড করি। রিলোড করার পরে দেখুন এখানে কিন্তু লিঙ্ক চলে আসছে। এই যে এখানে দেখেন লিঙ্ক চলে আসছে এবং এখানে প্রেস করলে শুধু এই যে এই পোস্টটা সেই পোস্টটায় চলে যাবে। আগে কিন্তু দুইটা পোস্ট ছিল, একটু মনোযোগ সহকারে দেখেন যে আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে এখানে টেস্ট পোস্ট আর একটা নিচে আসছে কি পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড পোস্ট। কিন্তু যখন আমি যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টে যাচ্ছি, যাওয়ার পরে কিন্তু একটা পোস্ট থাকতেছে, অর্থাৎ সিঙ্গেল পোস্টে চলে আসছে। তার মানে হচ্ছে ওই লিঙ্কটা সঠিকভাবে এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করেছে। তো যেহেতু লিঙ্কটা সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করেছে সেহেতু আমরা এখন কি করব, এই লিঙ্কটা আমরা নিলাম। এই লিঙ্কের মধ্যে হচ্ছে ডিজাইন, কালার, কিভাবে লিঙ্কের স্ট্রাকচার কী হবে না হবে এই বিষয়গুলো হচ্ছে আপনারা HTML ভিডিও দেখে হচ্ছে এইখান থেকে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন বা ডিজাইনগুলো করতে পারবেন। তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি যে এইখানে যে এই বিষয়গুলো আমরা H2-র মধ্যে দিতে পারি। আপনারা জানেন কি H2 হচ্ছে HTML-এর বেশ কিছু ট্যাগ, যে সমস্ত ট্যাগ হচ্ছে কি কাজে লাগে, হেডার ট্যাগ বলা হয়। এই সমস্ত ট্যাগ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO-র জন্য মোস্ট ইফেক্টিভ ভূমিকা রাখে। এগুলো দিয়ে SEO করতে খুবই কার্যকর কাজ হয়। তো এরপরে হচ্ছে আমরা এখন যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে এই যে এটা কিন্তু এখন H2-র মধ্যে চলে আসবে। আমরা দেখুন জাস্ট কি করছি, আমরা এখানে জাস্ট উপরে একটা শুরুতে H2 দিছি এবং শেষে এটাকে H2 দিয়ে ক্লোজ করে দিছি। ক্লোজ করে দিয়ে আমরা একটু রিলোড করে দেখি যে H2 এখানে আসে কিনা, এই টাইটেলটা বড় হয়ে যায় কিনা, H2 হয় কিনা। আমরা এখানে এটাকে রিলোড করে দেখি H2 হয়ে গেছে, টাইটেল বড় হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ইন্সপেক্ট করে দেখবো যে আসলে H2 হয়েছে না অন্য কিছু হয়েছে, XYZ কিছু একটা হয়েছে কিনা। আমরা দেখবো যে দেখেন এখানে H2 চলে আসছে, অর্থাৎ H2 হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা এই টাইটেলগুলো H2-র মধ্যে দেওয়ার জন্য হচ্ছে জাস্ট এইখান থেকে আমরা এই টাইটেলগুলো দিলাম। এখন এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমি প্রিন্ট করেছি মাত্র একবার। আপনি যতগুলো পোস্ট করবেন ততগুলো পোস্টই একই ফর্মুলায়, একই নিয়মে, একই নীতিতে চলে আসবে। তো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের সুবিধা যে আপনি ডাইনামিক বলা হয় এই জিনিসটাকে, যে আপনি একবার কাজ করবেন সেই কাজ বারবার ব্যবহার করতে পারবেন বা বারবার একই কাজ হবে, এটাগুলোকে ডাইনামিক বলা হয়। তো এখন যে পোস্ট দুইটা আমরা দেখলাম যে পোস্ট দুইটা ঠিক আছে, মোটামুটি সুন্দর দুইটা পোস্ট চলে আসছে। তো পোস্ট দুটো আসার পরে হচ্ছে আমাদের এইবার কি কাজ করার দরকার, আপনারা একটু একটা একটা করে প্রয়োজনে আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন যে এখন এই কাজটা করেন, এই কাজটা করেন। তাহলে হচ্ছে আমার অনেক কিছু যদি ভুলে যাই তাহলে সেই বিষয়গুলো মনে আসবে এবং আমরা কাজ করতে পারবো। তো এখন এইখানে আমরা যে কোনো একটা পোস্টে যাই, এই পোস্টে যেয়ে দেখবো আমরা এদিকে ফিচার্ড ইমেজ আছে কিনা। এদিকে দেখেন তো ফিচার্ড ইমেজ কোথাও আছে কিনা, ফিচার্ড ইমেজ অপশন নাই। এখন ফিচার্ড ইমেজ নাই, ফিচার্ড ইমেজটা আসলে কী জিনিস। তো ফিচার্ড ইমেজটা হচ্ছে কী জিনিস, আমরা যদি উপরের দিকে যাই এই দিকে কি ফিচার্ড ইমেজের অপশন পাবো কিনা, আশা করা যায় পেতে পারি। না, এদিকে অপশন নাই, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ অন্য জায়গা, সমস্যা নাই। ফিচার্ড ইমেজ একদম নিচে ভাইয়া, র‍্যাঙ্ক ম্যাপটা একদম নিচে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমার এখানে ফিচার্ড ইমেজ আমার এটার মধ্যে অ্যালাউ করা নাই, যেটা আমরা যে ইয়েটা করছি, মানে আমরা যে ফাংশন.php ফাইল লিখছি ওইখান থেকে আমরা অ্যালাউ করে দিই যে ফিচার্ড ইমেজ আসবে কিনা। ওইটার নাম হচ্ছে অ্যাড থিম সাপোর্ট, ADD_থিম সাপোর্ট, এই নামে একটা ফাংশন আছে। এই ফাংশন দিয়ে হচ্ছে থিমে সাপোর্ট করে দিতে হবে যে আপনি কী কী জিনিস আনবেন। এখন আমি অ্যাড থিম সাপোর্ট থেকে সাপোর্ট করে দেবো যে কী কী জিনিস আনতে হবে, ওই ফিচার্ড ইমেজটা এখানে নিয়ে আসবো। যেখানে অ্যাড থিম সাপোর্ট নামে একটা ফাংশন চলে আসবো। এই সব কিছু হচ্ছে আমি এখানে সার্চ করবো, কারণ হচ্ছে এটা হচ্ছে লাইব্রেরি। কোডেক্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশনের লাইব্রেরি, সব ফাংশন এখানে আছে। অ্যাড থিম সাপোর্টের মধ্যে কী কী আছে এই দেখেন, এখানে টাইটেল ট্যাগ আছে, কাস্টম লোগো আছে, এই যে এখানে এই সব কিছু অ্যাড থিম সাপোর্ট আপনি পাবেন। আমরা যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো, যে পোস্ট থাম্বনেইল দরকার আছে,
তারপরে কি কি আছে, ফিচার ইমেজ, এটাই হচ্ছে পোস্ট থাম্বনেইল। তো এটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, অনেকগুলো আছে, অনেকগুলো অপশন আমরা না নিয়ে যে কোনো একটা নেই। আমরা যদি এই সবগুলো নেই তাহলে হবে, একটা নিলেও হবে। তো আপাতত একটা নেই, বেশি কিছু নিতে গেলে আমাদের মাথা গোলায় যেতে পারে। সবাই যেহেতু মোটামুটি অনেকেই বলছে যে আমি একেবারে 100% নিউ, এটা আমরা নিয়ে কোথায় রাখবো, এটা নিয়ে রাখবো ফাংশনস ডট পিএইচপির মধ্যে। এই যে ফাংশনস ডট পিএইচপি যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে কোনো একটা জায়গায় আমরা এটাকে রেখে দিব যে এটা থিম সাপোর্ট করবে, কি করবে আপনার অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল বা থাম্বনেইল। এখন যদি আমরা একটু রিলোড করি তাহলে দেখতে পাবো এই যে নিচের দিকে একটা থাম্বনেইল চলে আসছে, এই যে এখানে একটা থাম্বনেইল দেওয়ার অপশন আসছে। আমরা একটু রিলোড করে দেখি যে আদৌ আসে কিনা, নাকি উল্টোপাল্টা চাপাবাজি করতেছি। এই দেখেন অটোমেটিক চলে আসছে। তো এই যে এখানে একটা থিম সাপোর্ট দেওয়ার ফলে ফিচার্ড ইমেজ চলে আসলো, ফিচার্ড ইমেজটা অলরেডি দেওয়া আছে। এখন এই যে ফিচার্ড ইমেজটা দেওয়া আছে, এই ফিচার্ড ইমেজটা আমরা যদি এইখানে আনতে যাই তাহলে কিভাবে আনবো? এইখানে আনতে হলে আমরা চিন্তা করি যে এই পোস্টের যে টাইটেলের পরে এইখানে ফিচার্ড ইমেজ দিব, এইখানে আমরা ফিচার্ড ইমেজ দিব। তো ফিচার্ড ইমেজের জন্য হচ্ছে আমরা কি করব, দি পোস্ট থাম্বনেইল নামে একটা ফাংশন আছে, THE দি আন্ডারস্কোর POST আন্ডারস্কোর THUMB NAIL দি পোস্ট থাম্বনেইল নামে একটা ফাংশন আছে। সেই পোস্ট থাম্বনেইল এখানে সার্চ করলে এই যে ফাংশনটা চলে আসলো। আমরা ওইখানে পুরোপুরি যাব না, এখান থেকে আমরা পোস্ট থাম্বনেইলটা জাস্ট এই ফাংশনটা কপি করে নিয়ে আমাদের কোথায় রাখবো, আমরা চিন্তা করেছিলাম যে এটা হচ্ছে আমরা টাইটেলের নিচে রাখবো। এই হচ্ছে আমাদের টাইটেল, আর কন্টেন্ট এর ফাঁকে এইখানে রাখবো। তো এইখানে রাখতে হলে এখানে আমরা একটা স্পেস দিয়ে ফাঁকা করি, স্পেস দিয়ে ফাঁকা করে এটা আমরা আগে আপাতত এখানে কপি করে রাখি। তাহলে এটা কিসের মধ্যে দিতে হবে? তো এটা দেওয়া লাগবে হচ্ছে পিএইচপির ব্লকের মধ্যে। তাহলে পিএইচপির ব্লক যেভাবে নিতে হয় সেভাবে আমরা পিএইচপির ব্লক নিয়ে নিই। পিএইচপির ব্লক নিয়ে এর মধ্যে হচ্ছে আমরা এটাকে জাস্ট ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার ফলে এখন কি আসবে, আমরা যদি এখন একটু সেভ দেই এবং আমাদের থিমটা রিলেট করে দেখি, আশা করা যায় এই টাইটেলের নিচে এই ছবিটা আসবে। এটা ফিচার্ড ইমেজ হিসেবে ব্যবহার করছি। তো এখানে দেখে আসে কিনা, টাইটেলের নিচে চলে আসছে। এখন দেখবেন যে এটা ছোটো আসছে কেন, পুরোপুরি আসে নাই কেন? এই জিনিসটাই হচ্ছে আমরা দেখাইছিলাম যে অনেকগুলো নিতে হবে। ফিচার্ড ইমেজ হচ্ছে অনেকগুলো সাইজ আছে, তো এই সাইজটা হচ্ছে অটোমেটিক ডিফল্ট সাইজ, সেটা আমরা নিয়ে আসলাম। তো এখন হচ্ছে যে আমরা ফিচার্ড ইমেজ আনলাম, তারপরে যে এইগুলো কন্টেন্টগুলো আনলাম, সব কিছুই নিয়ে আসলাম, স্টেপ বাই স্টেপ আমরা কাজ শুরু করে দিয়েছি। তো এখন চিন্তা করতে পারেন যে আপনি উপরের দিকে তো একটা মেনু দরকার, সেই মেনুটা আসলে কোথা থেকে কিভাবে নিব আমরা। আচ্ছা, আমরা মেনুতে পরে যাই, আমরা হচ্ছে এই টেমপ্লেটটা আগে একটু সাজাই, তারপরে মেনুতে যাই। এরপরে হচ্ছে আমাদের কি দরকার, এখানে আমরা টাইটেল আনলাম, তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ আনলাম, এরপর হচ্ছে কন্টেন্ট নিয়ে আসলাম। এখন যদি আপনি চিন্তা করেন যে এই হোম পেজের মধ্যে আমি কন্টেন্ট আনবো না, এখানে আমি EXCERPT মানে হচ্ছে এক্সার্ট। তো অনেকেই দেখে যে একটা শর্ট ডেসক্রিপশন থাকে, তারপর হচ্ছে রিড মোর থাকে। তো এই শর্ট ডেসক্রিপশনটা আমরা আনবো, সেই ক্ষেত্রে হচ্ছে দি কন্টেন্টের পরিবর্তে এইখানে দি EXCERPT দি এক্সাপ্ট নামে একটা বা এক্সাপ্ট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা লিখে দিয়ে যদি এবার রিলোড করি তাহলে হচ্ছে আশা করা যায় যে শর্ট ডেসক্রিপশনগুলো চলে আসবে। দেখুন এবার শর্ট ডেসক্রিপশন আসছে, যে এখানে আসার পরে শেষ হয়ে গেছে, এখানে আসার পরে শেষ হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণটা দেখায় নাই। এবার হচ্ছে আপনাকে এই টেক্সট পোস্টে গেলে তখন হচ্ছে সম্পূর্ণটা দেখাচ্ছে না। কারণ সম্পূর্ণটা কেন দেখাচ্ছে না? কারণ এই টেক্সট পোস্টটা কোথায় থেকে রান হচ্ছে, single.php থেকে। কিন্তু আপনার থিমের মধ্যে তো কোনো single.php ফাইল নাই, আপনার এখানে তো কোনো single.php নামে ফাইল নাই, তাহলে single.php ফাইল দরকার। এখন single.php ফাইলের আগে আমরা এইখানে আরও কিছু কাজ আছে কিনা সেটা করে আসি, তারপর হচ্ছে আমরা ওইদিকে যাব। তো আমরা এখানে একটু ব্যাকে আসি, ব্যাকে এসে হচ্ছে এইখানে আর কী কাজ করা যেতে পারে। এখানে আমরা চিন্তা করি যে দুইটা পোস্ট এরভাবে আসছে, তো পোস্টগুলোর মধ্যে কি আসছে, টাইটেল আসছে, আর একটা হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ আসছে, আর হচ্ছে শর্ট ডেসক্রিপশন আসছে। এখন বলবেন যে টাইটেলের মধ্যে যে এরকম স্টাইল, এটা না থেকে যদি একটা এই আন্ডারস্কোর না থাকতো, এরকম কালার না থাকতো, তাহলে সুন্দর দেখা যেত। সেই জিনিসটা কোথা থেকে করতে হবে, এইবার হচ্ছে আপনার স্টাইলের কাজ করতে হবে style.css ফাইলে। এই যে style.css ফাইল, যে ফাইলটা আমরা প্রথম তৈরি করেছিলাম সেই ফাইলে। তো এখন এই ফাইলের মধ্যে যদি আমরা যে সমস্ত কোড লিখি সেটা হচ্ছে স্টাইল কোড। তো এখানে আমরা আগে HTML তারপরে BODY HTML বডি কেন লিখলাম, HTML এবং বডিতে কিছু জিনিস অটোমেটিক ডিপ্লয় হবে, সেটা কি আমি দেই মার্জিন 0 অটো। আপনারা যারা HTML CSS না জানেন তাদের জন্য এটা কষ্ট মনে হতে পারে, বাট এটা আপনাদের অবশ্যই জানতে হবে। HTML CSS না জানলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা ধারণা। এটা ডেভেলপমেন্ট বলা যাবে না, এটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের কী করতে পারবেন, জাস্ট পোস্ট আপডেট করতে পারবেন, তারপর সে এলিমেন্টর দিয়ে কিছু ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ওইটা আসলে ডেভেলপমেন্ট না। তো আমরা এটা মার্জিন 0 অটো দিলে কি আসবে, মার্জিন 0 অটো দিলে হচ্ছে এই জিনিসটা মাঝখানে থাকবে। এখন কতটুকু মাঝখানে থাকবে
সেটা আমরা এখান থেকে পার্সেন্টেজ দিয়ে করতে পারি যে 80% থাকবে। আমরা এখানে চিন্তা করি যে WIDTH ওয়াইড দিয়ে হচ্ছে কত পার্সেন্ট, 80% অথবা 90%। আমরা 90% উইথ দিলাম, 90% উইথ দিলে এই জিনিসটা টোটালি 90% মাঝখানে চলে আসবে এবং বাম পাশে 10%, ডান পাশে 5%, ডান পাশে 5% ফাঁকা হয়ে যাবে। আমরা একটু লেট করে দেখি বিষয়টা বাস্তবের সাথে মিলে কিনা। আচ্ছা, এখানে আসে নাই, কেন আসে নাই? উইথ 90% HTML বডি উইথ 90% উইথ দিছি, তাহলে কেন আসে নাই? আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে প্রবলেমটা কোথায় হতে পারে আমাদের। যত সমস্যায় পড়বেন তত হচ্ছে আপনি কাজ শিখতে পারবেন, সমস্যায় না পড়লে আপনি শিখতে পারবেন না। এটাকে আমরা দিছি কি, আচ্ছা বডিতে হচ্ছে মার্জিন 8%, ডিসপ্লে ব্লক, তার মানে হচ্ছে আমরা যে মার্জিন 0 অটো দিছি সেটা কাজ করে নাই। তো এটা আমরা বডিতে না দিয়ে হচ্ছে এটা ভিন্ন জায়গা দিব। এই 80% হচ্ছে আমরা কোথায় দিব, অন্য জায়গা দিব, সেটা আমরা হেডার থেকে ডিফাইন করব। এটা আমরা আপাতত এখান থেকে স্কিপ করে যাই। হেডার থেকে আমরা ডিফাইন করে দেবো যে এই জিনিসটা কতটুকু এরিয়া আসবে। তখন হচ্ছে আমরা বুট স্টাফ যখন এর মধ্যে ইনক্লুড করব তখন হচ্ছে এই বিষয়টা অটোমেটিকই মাঝখানে চলে আসবে। একটা পর্যায়ে আমরা এই থিমের মধ্যে বুট স্টাফ ইনক্লুড করবো এবং বুট স্টাফ ইনক্লুড করার পরে কী হয়ে যাবে, এই থিমটা মাঝখানে চলে আসবে, ডান দিকে আসবে, যেদিকে আপনি নিতে চান সেদিকেই চলে যাবে বা আপনার পছন্দ মতো হবে। তো এখন আমরা যেটা বলছিলাম যে এটার কালার আমরা চেঞ্জ করব। তো এটার কালার চেঞ্জ করার জন্য এটাকে আমরা ইন্সপেক্ট করি, সবসময় ইন্সপেক্ট করে দেখবেন যে এটা কিসের মধ্যে আছে। ইন্সপেক্ট করে আমরা দেখবো এটা এর মধ্যে আছে। এই যে এখানে দেখেন এর মধ্যে আছে। তো এর মধ্যে থাকলে আমরা যদি টোটাল সবগুলো এর উপর একটা স্টাইল দিয়ে দিই, আমরা চিন্তা করি যে এর উপর স্টাইল দিই, সম্ভবত আমরা একটা ভুল করেছি, এই জন্য মনে হয় কাজ হচ্ছে না, এখনও সম্ভবত কাজ হবে না। আচ্ছা এর উপর যদি আমরা স্টাইল দিই, হচ্ছে আমরা দিই টেক্সট ডেকোরেশন নান। কি টেক্সট ডেকোরেশন নান কেন দেবো? টেক্সটে যে আন্ডার স্কোর আছে ওই আন্ডার স্কোরটা চলে যাবে, টেক্সট ডেকোরেশন NONE, টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দেখি কাজ করে কিনা। আশা করা যায় করবে না। কেন করবে না? এই জিনিসটা একটা ব্যাপার আছে যে সেই ব্যাপারটা আমরা মিস করে আসছি, এই জন্য করতেছে না। আমরা দেখি করছে কিনা। সরি, নান বানানো হয় নাই, নান বানানো হচ্ছে NE। এরপরে হচ্ছে আমরা আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে কালার। আচ্ছা COLOR কালার আমরা দিই, যে এটার যেগুলো আছে সেটার কালার হবে ইনহেরিয়েট। ইনহেরিয়েট মানে কি? ইনহেরিয়েট মানে হচ্ছে আপনার যে প্যারেন্ট যে কালার আছে সেই কালারটা নিয়ে নেবে। ইনহেরিয়েট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা টার্ম, যে টার্মটা হচ্ছে যেমন সন্তান ছেলে বা মেয়ে পিতার সম্পত্তি অটোমেটিক পেয়ে যাবে, ওইরকম হচ্ছে প্যারেন্ট ক্লাসের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য ইনহেরিয়েটের মাধ্যমে অটোমেটিক নিয়ে আসবে। তো এখন আমরা রিলোড করে দেখবো কাজ করে নাই, এখানে আন্ডারলাইন রয়ে গেছে। কেন কাজ করে নাই সেটাই হচ্ছে ব্যাপার। তো কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? কাজ করার জন্য আপনাকে হচ্ছে স্টাইল শিট আপনাকে ইনক্লুড করতে হবে। তাহলে অ্যাড স্টাইল শিট আমরা দিই, অ্যাড স্টাইল শিট বা স্টাইল শিট, অ্যাড স্টাইল শিট আমরা দিই। যে অ্যাড স্টাইল শিট সার্চ দিলে আমরা কোনো কিছু পাই কিনা। ইনক্লুড HTML জাভাস্ক্রিপ্ট NQ স্টাইল। আচ্ছা এই যে WP NQ স্টাইল নামে একটা ফাংশন আছে। এই WP NQ স্টাইল ফাংশনটা হচ্ছে আমাদের কোথায় নিতে হবে? functions.php-র মধ্যে নিতে হবে এবং সেখানে বলে দিতে হবে যে আমাদের functions style.css যে ফাইলটা আছে সেই ফাইলটা ইনক্লুড করে নিয়ে আসো। আমরা একটু নিচের দিকে দেখি কন্ট্রিবিউটাররা কীভাবে ব্যবহার করছে। এই যে মেইন স্টাইল, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইত্যাদি 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 ইত্যাদি। আমরা এটা না করে এই যে এখানে যে একটা ফাংশন আছে এই ফাংশনটা আমরা টোটালি এটা কপি করব, কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে আমরা কোথায় রাখবো? functions.php-র মধ্যে। এই যে functions.php আছে এইখানে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই। সবসময় কমেন্ট ব্যবহার করবেন, কমেন্ট ব্যবহার করলে ভালো হবে। এখানে বলা হয়েছে কি, এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমরা আপাতত ফেলে দিই, এটা আমরা আপাতত রাখছি না, এটা পরে ব্যবহার করব এবং পরে বলবো। এখানে বলা হয়েছে যে ফাংশন WP docs থিম নেম স্ক্রিপ্ট। আচ্ছা এটা হচ্ছে ফাংশনের নাম। এই ফাংশনের নাম হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমাদের থিমের নাম ছিল কি WP ক্লাস, আমাদের থিমের নাম ছিল হচ্ছে WP ক্লাস। তো ক্লাস হচ্ছে মাইনাস দিয়ে হবে না, ফাংশন সবসময় হচ্ছে আপনাকে কি করতে হবে? আন্ডার স্কোর দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে NQ বা স্ক্রিপ্ট লিখে দিলাম, SCRIPT স্ক্রিপ্ট লিখে দিয়ে হচ্ছে এই ফাংশনটা আমরা এখানে দিলাম। যেহেতু এই ফাংশনের নাম এইটা, এই যে এই নামটা এখানে ওভাররাইট করে দিতে হবে, তা নাহলে প্রবলেম করবে। অর্থাৎ এই ফাংশনটা এখানে অ্যাকশান বা হুক অ্যাকশান করবে। তো এটাই হচ্ছে এই ফাংশনটা এভাবে কাজ করবে। তো এরপর হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে এই যে ফাংশনটা আমরা এখানে অ্যাড করলাম, এই যে এই ফাংশনটা এখানে লিখলাম কি গেট স্টাইল শিট URI, অর্থাৎ স্টাইল শিটে যে URL আছে এই যে স্টাইল শিট .css এটাকে ডেকে নিয়ে আসবে। এইবার দেখি আমাদের কাজ হয় কি না। এবার যদি কাজ না হয় তাহলে আমাদের কোথাও আরও ভুল হয়েছে। আশা করা যায় এবার কাজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু কাজ হয়ে গেছে, এটার কিন্তু আন্ডার স্কোর চলে গেছে এবং হচ্ছে কালারও চেঞ্জ হয়ে গেছে, আন্ডার স্কোর চলে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে এবং এই যে বাম দিকে লেগে গেছে। তো এটা লেগে যাওয়া আসলে খারাপ দেখা যায়, এটাকে আমরা একটু
মাঝখানে নিয়ে আসার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এখানে আমরা যাই উইথ 90% দিয়েছিলাম WIDTH উইথ, এবার হচ্ছে সেই উইথটা আমরা 90% দিয়ে দিব, 90% উইথ আমরা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে সেভ করলাম। এবার আশা করা যায় মাঝখানে 90% থাকবে এবং দুই দিকে 5% জায়গা ফাঁকা করে ছেড়ে দেবে। দেখুন অলরেডি হয়ে গেছে, যেটা আমরা প্রথমবার করতে পারছিলাম না। কেন করতে পারছিলাম না? আমরা যে এখানে স্টাইলটা লিখতেছি, এই স্টাইলটা তো আবার functions.php ফাইলের ভিতর থেকে ডেকে আনতে হবে যে ভাই এই স্টাইলটাকে আপনি দেখান, না দেখে আনলে তো দেখাবে না। তো এখন হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসলাম, মোটামুটি পোস্ট নিয়ে আসলাম, পোস্টের টাইটেল আনলাম, তারপর হচ্ছে কি একটা এক্সার্প্ট আনলাম। এরপর আমরা কি আনতে পারি, এরপর চিন্তা করি যে আমরা হচ্ছে এই পোস্টটা কে করছে তাকে নিয়ে আসবো, বা দি অথর, বা হচ্ছে কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে। এখানে আমরা কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে, অনেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখবেন যে নিচে এই পোস্টগুলো কোন ক্যাটাগরিতে হয়েছে বা কোন হচ্ছে ডেটে করছে, সেই জিনিসটা আমরা এখান থেকে দিতে পারি। তো সেই জিনিসটা দেওয়ার জন্য হচ্ছে আমরা প্রথমে ক্যাটাগরি নিয়ে আসি। ক্যাটাগরিতে আমরা কি পোস্ট করছি, এখানে পোস্টগুলো সব হচ্ছে আনক্যাটাগরিজ। তাহলে আমরা নিউজ ক্যাটাগরিজ দিয়ে দিই, এখানে নিউজ ক্যাটাগরি দিয়ে আপডেট দিলাম। এটা কোন পোস্ট, এটা হচ্ছে টেস্ট পোস্ট। পরের যে পোস্ট আছে সেটাও আমরা আপডেট করে দিলেই হয়ে যাবে। তো এইখানে আমরা আগে পরের পোস্টটা আপডেট করে দিয়ে আসি। আচ্ছা, পরের পোস্টটা আপডেট করার দরকার নাই, একটা আনক্যাটাগরিজ থাক আর একটা দুই ক্যাটাগরি থাক, সমস্যা নাই। এখন হচ্ছে এখানে এই ক্যাটাগরিগুলো ডিসপ্লে করতে হবে। তাহলে দি ক্যাটাগরিজ নামে একটা ফাংশন আছে, THE আন্ডারস্কোর CATEGORY না IES ক্যাটাগরিজ IES। আচ্ছা, দি ক্যাটাগরি আমি সার্চ করি, দেখি তারপরে কি আসে। এটা হচ্ছে দি ক্যাটাগরি ফাংশনটা কি ফাংশন, এখানে আমরা যে দেখবো যে এই ফাংশনটা আসলে কি কাজ করতেছে বা কীভাবে ব্যবহার করা হয়। তো মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু আপনারা মনে হয় দেখতে পারতেছেন যে মূলত হচ্ছে আপনাকে কোন জিনিসটা কীভাবে ব্যবহার করতে হবে এইটা জানতে হবে। ব্যবহার আপনার মুখস্থ রাখা লাগবে না, যেভাবে ব্যবহার করতে হয়। এরপর এসে দেখছি এখানে একজন কন্ট্রিবিউটার লিখছে যে এইভাবে ব্যবহার করলে হয়, তাহলে আমরা এইভাবে নিয়ে আসি, ব্যবহার করলে হয় কিনা। আর একজন বলছে এভাবে কমা দিয়ে ব্যবহার করলে হয়, তাহলে ঠিক আছে আমরা কমা দিয়ে নিয়ে আসি। আমরা কমা দিয়ে নিয়ে আসলে কী হয় এবং ওইটা দিয়ে কী হয় আমরা দুইটাই দেখবো। আচ্ছা, আমরা দুইটার কম্পেয়ার দেখি যে কমা দিলে কী হয়, না দিলে কী হয়। এটা আমরা নিয়ে আসি এখান থেকে, এটা নিয়ে এসে হচ্ছে আমরা কোথায় পেস্ট করব, এটা নিয়ে এসে পেস্ট করবো যেখানে আমরা দেখতে চাই। আমরা দেখতে চাচ্ছিলাম কোথায়, এই যে পোস্টের নিচে এইখানে আমরা দেখতে চাচ্ছিলাম। তো এখানে দেখার জন্য হচ্ছে আমাদের index.php, এই যে index.php-র এক্সাপ্টের নিচে হচ্ছে এইখানে আমাদের পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার জন্য আমাদের কী করতে হবে, গতানুগতিকভাবে হচ্ছে PHP-র ব্লক আমাদের দরকার। PHP ব্লকের মধ্যে হচ্ছে কাজ না করলে কাজ করবে না। এখন এই দি ক্যাটাগরি এখানে আমরা দিয়ে দিলাম, দুঃখিত PHP এখানে দেওয়াই ছিল, এই জন্য হচ্ছে ভুল ধরে দিয়েছে। তো একই PHP দুইবার করা যাবে না। তো এখানে আমরা দিয়ে এইটাকে আমরা পাবলিশ করলাম। এখানে আপনি স্প্যান দিতে পারেন, স্প্যান দিলে হচ্ছে ইনলাইন ডিসপ্লে হয়। তো আমরা দিলাম না আপাতত, আপনাদেরকে পরবর্তী স্টাইলের ক্ষেত্রে দিয়ে নেবেন। তো এটা আমরা দিয়ে একটু রিলোড করি যে ক্যাটাগরিগুলো আসে কিনা, যে এই পোস্টটা কোন ক্যাটাগরিতে দেওয়া। দেখুন নিউজ, আনক্যাটাগরাইজড, তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে আনক্যাটাগরিজড চলে আসছে। অর্থাৎ হচ্ছে কি এই যে এখানে মাঝখানে কোনো সেপারেটর আসে নাই, কোনো সেপারেটর কিন্তু আসে নাই। তখন আমরা যে আরেকটা দেখছিলাম যে কমা দিয়ে ব্যবহার করবে, সেই জিনিসটা তাহলে কী হবে, একটা কমা দিছে আর একটা স্পেস দিছে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এই ইনভার্টেড কমার মধ্যে এটাকে বলা হয় প্যারামিটার। একটা কমা দিছে, পরের একটা স্পেস দিছে, ঠিক আছে, আমরা একটা কমার একটা স্পেস দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদেরটা রিলোড করি, তাহলে আশা করা যায় এইখানে দুইটা ক্যাটাগরির মাঝখানে একটা কমা চলে আসবে। আমরা একটু দেখি যে বাস্তবিক পক্ষে আসে কিনা। দেখুন এই যে এখানে একটা কমা চলে আসছে। এখন চিন্তা করেন এটার কালার চেঞ্জ করবেন, ডিজাইন চেঞ্জ করবেন, স্টাইল চেঞ্জ করবেন, যা যা আপনি করবেন সবই আপনি করতে পারবেন style.css এর স্টাইলের মাধ্যমে। তো আপনাদের তো অবশ্যই স্টাইল CSS করার জন্য কি জানতে হবে, HTML CSS জানতে হবে, যেগুলোর জন্য আপনাদেরকে ক্লাস শুরু করার আগে 10 দিন সময় দিয়েছিলাম। যে 10 দিন হচ্ছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যারা চিন্তা করছে যে এগুলো তো সব পারি, তারা এখন মাথার উপর দিয়ে যাচ্ছে যে ভাই কী করতেছে কিচ্ছু বুঝতেছি না, ক্লাস থেকে চুপচাপ বের হয়ে যায়, কেউ যদি না বুঝতে পারে। যা হোক, সমস্যা নাই। তো এখন আমরা হচ্ছে ক্যাটাগরিজ নিয়ে আসলাম। তারপর যদি এখানে বলে দেই যেটা হচ্ছে আন্ডার অমক ক্যাটাগরি, তো এখানে আন্ডার অমক ক্যাটাগরি এখানে আপনি লিখে দেন। এখানে আপনি লিখে দেন যে স্প্যানের মধ্যে, স্প্যান কি, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ, যেটা হচ্ছে HTML CSS আপনাকে শিখলে জানতে পারবেন। স্প্যানের মধ্যে আমি লিখে দিলাম কি হচ্ছে আন্ডার, UNDER, আন্ডার কথাটা লিখে এখানে আমরা একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে হচ্ছে এইখানে আমরা স্প্যান শেষ করে দিলাম, এইখানে আমরা স্প্যান ক্লোজ করে দিই। এবার আমরা সেভ করি, সেভ করতে যাই, এটা কাট হয়ে গেছে, চলে গেছে, সমস্যা নাই। আমরা একটু দেখি, আবার নিয়ে আসি index.php, স্প্যান আসছে কিনা। হ্যাঁ, স্প্যান আছে, তাহলে এটাকে আমরা সেভ করি এবং এবার একটু রিলোড করে দেখি যে এই কথাগুলোর আগে আন্ডার কথাটা আসছে কিনা বা এসেছে কিনা। দেখুন আন্ডার কথাটা চলে আসছে। এখন আপনি চিন্তা করেন আন্ডার আপনি বোল্ড করবেন, তো বোল্ড করার জন্য এখান থেকে আপনি বোল্ড করতেই পারেন। এখান থেকে আপনি HTML CSS জানলে আপনি আপনার ইচ্ছা মতো
কন্ট্রোল বি চাপলেই বোল্ড হয়ে গেল। এখন হচ্ছে এইখান থেকে আমি রিলোড করে দেখব যে এই আন্ডার কথাটা বোল্ড হয়ে গেছে। তো এইরকম হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত কাজ শিখবেন। প্র্যাকটিস ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে, শুধুমাত্র ক্লাস দেখে, অথবা শুধুমাত্র হার্ড ডিস্কে 500 জিবি বিশ্ববিখ্যাত এক্সপার্টদের টিউটোরিয়াল রেখে জীবনেও কোনো দিন কাজ শেখা যাবে না। যেটা আমি একাধিক ক্লাসে বলছি যে হাউ টু সুইম প্যারাগ্রাফ রচনা পড়ে আপনি সাঁতার শিখতে পারবেন না। সাঁতার শিখতে হলে আপনাকে পানিতে ডুব দিতে হবে বা পানিতে নামতে হবে, তাছাড়া সাঁতার তো শিখতে পারবেন না। তো এখন চিন্তা করি যে এই স্প্যানের বাইরে আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে এটা কোন ডেটে পাবলিশ হয়েছে সেটা আমরা নিব। তো স্প্যানের বাইরে আমরা যে জিনিসটা নিব, এখন আরেকটা স্প্যান নেব, এখানে আমরা আরেকটা স্প্যান নেই সেম জায়গা, অথবা এখানে আমরা একটা সেপারেটর নেই। সেপারেটরটা কি জিনিস আপনারা জানেন, যে এরকম একটা সেপারেটর দেওয়া যেতে পারে। সেপারেটর নিয়ে এখানে আমরা কী দিই, যে পাবলিশড, PUBLISHED, পাবলিশড হচ্ছে কত তারিখে পাবলিশ হয়েছে সেই জিনিসটা আমরা এখানে দেবো। তো সেই জিনিসটা দেওয়ার জন্য আমাদের কী জানতে হবে, যেহেতু সব কিছুর আগে দি তারপরে একটা কিছু লিখে দিলেই হয়েছে, তাহলে কি দি ডেট দিলে হওয়ার কথা? অবশ্যই হওয়ার কথা। ওয়ার্ডপ্রেস কিন্তু এই জিনিসগুলোকে সহজ করে দিছে, যে আপনি সহজে যাতে বুঝতে পারেন। দি ডেট দিলে আপনার ডেট চলে আসবে। এখন এই দি ডেট দিলে ডেট আসবে, সেই ডেটটা কিসের ডেট আসবে, এটা একটা প্রশ্ন আসতে পারে যে এই ডেটটা কিসের ডেট আসবে। এই ফাংশনে আমরা যে দেখি এই ডেটটা আসবে যে এই পোস্টটা কত তারিখে আপডেট করা হয়েছে বা কত তারিখে পাবলিশ করা হয়েছে সেই ডেটটা আসবে। এখন যদি আপনি চিন্তা করেন যে সাইটের নিচে যে কপিরাইট ডেট থাকে ওই ডেটটা তাহলে কীভাবে দেয়, ওইটা আবার দি টাইম দিয়ে দেওয়া হয়। এটা কি লারাভেল দিয়ে করছেন নাকি কোর পিএইচপি ভাই? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি বা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লাস। লারাভেল তো ওয়ার্ডপ্রেসের ক্লাসের ভিতর আসা সম্ভব না। যাই হোক, একজনের ধ্যান ইয়ে না থাকলে, অভিজ্ঞতা না থাকলে কোয়েশ্চেন করতেই পারে, এটা কোনো ব্যাপার না। এখন এই দি ডেটের মধ্যে অনেক প্যারামিটার আছে, দেখতে পাচ্ছি দি ডেটের মধ্যে অনেক প্যারামিটার আছে। তাহলে আমরা দেখি যে কোন প্যারামিটার দিয়ে কি আসে। আমরা একটু দেখি, এখানে হেইজ টু দিয়ে ফলস ইত্যাদি ইত্যাদি দি ডেট দিছে। তো যদি আমরা এই যে শুধুমাত্র দি ডেট কথাটা নিয়ে আসি তাহলে কি আসে আমরা একটু দেখব, যে শুধুমাত্র দি ডেট ফাংশনটা আনলে এখানে কি আসে। এখানে আমরা দি ডেট ফাংশনটা জাস্ট কপি পেস্ট করে দিই। কপি পেস্ট করে দিলে এইবার দেখি আমি কি হয়। এবার এখানে আমি একটু রিলোড করি, আশা করা যায় যে ওইখানে একটা ডেট আসার কথা, এই যে এখানে একটা সেপারেটর দিয়ে ডেট আসার কথা। দেখুন, পাবলিশড অক্টোবর 30, 2021। এই বিষয়গুলোই কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় দেখে থাকেন, যে এই রকমই কিন্তু বিভিন্ন থিম ডেভেলপ করা হয়ে থাকে। এখন বলবেন যে এগুলো তো ব্লক থিম, এরকম ডেভেলপমেন্ট করা হয়ে থাকে। তো আপনি যদি আচ্ছা, এখানে নোটিফিকেশন আসে কিসের, তো আপনি যদি হচ্ছে ফার্নিচার তৈরি করতে পারেন তাহলে সব ধরনের ফার্নিচারই তৈরি করতে পারেন, আর যদি না পারেন তাহলে কোনোটাই করতে পারবেন না। তো আমরা এখন কি কি নিয়ে আসলাম, মোটামুটি একটা ব্লগের যে সুন্দর স্ট্রাকচার কিন্তু আমরা নিয়ে আসতে পারছি বা চলে আসছে। তো এখন হচ্ছে এই যে এখানে যদি আপনি আনক্যাটাগরিজে যান, আনক্যাটাগরিজে প্রেস করেন তাহলে দেখতে পারবেন যে আনক্যাটাগরিজ কতগুলো আছে সেগুলো চলে আসছে। এখন যদি আপনি নিউজে যান, নিউজ কতগুলো আছে, নিউজে একটা আছে, একটা চলে আসবে। তো এই সমস্ত জিনিস হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, জানতে হবে। এরপর আমরা দি পোস্টে যদি যাই, যে কোনো পোস্টে সিঙ্গেল পোস্টে যাই, তারপরে এখানে আমাদের সিঙ্গেল পোস্টে গেলে সমস্ত কন্টেন্ট না এসে কি আসতেছে, শুধুমাত্র এই এক্সাপ্ট বা শর্ট ডেসক্রিপশনটা আসতেছে। তো এই এক্সাপ্ট বা শর্ট ডেসক্রিপশনটা না এসে এই সিঙ্গেল পোস্টে তো আমাদের অনেক কিছু আসা উচিত ছিল, তাহলে অনেক কিছু আনার জন্য আমাদের কী করতে হবে, single.php নামে একটা ফাইল নিতে হবে, যেই ফাইলের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো রান করবে। তাহলে সেই ফাইলটা আমরা এই ইন্ডেক্সটাকে কপি করি, টেনে ধরে কপি করে সেটাকে রিনেম করে ফেলি। রিনেম হচ্ছে SINGLE, সিঙ্গেল, এটাই তো বানান। আচ্ছা, single.php ফাইল নিলাম, এই ফাইলটা আমরা আবার অন করে ফেলি। আমরা কিন্তু সেম জিনিসই রাখছি, সেম জিনিসই রাখার ফলে সব জিনিসই ঠিক রাখবো। এই যে এখানে এক্সাপ্টের পরিবর্তে কন্টেন্ট দিয়ে দেবো, দি কন্টেন্ট। আচ্ছা, দি তো আগে দেওয়া আছে, CONTENT, দি কন্টেন্ট দিয়ে দেওয়ার ফলে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো চলে আসবে। আমরা একটু যাচাই করে দেখি বিষয়টা আসবে কি না বা আসে কি না। দেখুন, এবার কিন্তু ফুল কন্টেন্ট চলে আসছে। আবার যদি আপনি এই হোম পেজে যান, এটা যদি আপনার থিমের হোম পেজ কোনটা, এটা হচ্ছে আপনার হোম পেজ না, এটা হচ্ছে যে WP ক্লাস পর্যন্ত হোম পেজ। আমরা কোনো মেনু সেট করি না, এই জন্য উপর থেকে যেতে পারতেছি না। হোম পেজে আসলে কিন্তু সবগুলো পোস্ট আসছে এবং হচ্ছে শর্ট ডেসক্রিপশন আসছে। যখনই আপনি সিঙ্গেল পোস্টে যাবেন তখন দেখবেন যে এটার শুধু সিঙ্গেল পোস্টটা আসছে, আর হচ্ছে বাকিগুলো আসে নাই। তো এখন এইভাবে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের যে
একেবারে স্ক্র্যাচ থেকে আমি যে লেভেল থেকে শুরু করেছি, যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মধ্যে বেসিক কনসেপ্ট আছে এবং হচ্ছে শিখতে চান, তারা যদি এইভাবে কাজ শিখতে পারেন তাহলে হচ্ছে আপনি মানে হয়তো সবাই নাম শুনেছেন যে থিম ফরেস্টে থিম সাবমিট করে, তো এইভাবে শুরু করলে হচ্ছে আপনি থিম ফরেস্টে থিম সাবমিট করতে পারবেন, শুরুটা যদি এইভাবে করেন। কারণ হচ্ছে এইভাবে শুরু করলে হচ্ছে আপনার এইখানে যত যা কিছু আছে সেই কোডেক্সের সব কিছু আপনার জানা হয়ে যাবে, আওতায় চলে আসবে। তারপরে হচ্ছে একটা সময় যে আপনি পারবেন, আগামীকালকেই পারবেন না, বা আমার কাছে এরকম কোনো অ্যান্টিবায়োটিক নাই যেটা খাওয়াই দিলে আগামীকালকে আপনি দুনিয়ার সব কাজ শিখে যাবেন। যা হোক, তো এখন আমরা এই পর্যন্ত এই বিষয়গুলো করলাম। তো এই বিষয়গুলো করার জন্য এখন আমাদের যে কাজগুলো করতে হলে সেই কাজগুলো আমরা দেখি কি কি কাজ করেছি, আমরা একটু রিভিউ করে আসি। আমরা সিঙ্গেল কন্টেন্টের জন্য একটা সিঙ্গেল ডট পিএইচপি ফাইল নিয়েছি, আর ইন্ডেক্স কন্টেন্টের জন্য যেটা হচ্ছে আমাদের সব পেজগুলো দেখার জন্য। এখন যে ইন্ডেক্স কন্টেন্ট থেকে আমরা যদি এই যে দি নিউজ বা আনক্যাটাগরিজডে যাই, এখানে গেলেও কিন্তু আনক্যাটাগরিজড আসতেছে, কিন্তু এখানে এই পেজটা কোথা থেকে রান হইতেছে? এই পেজটা রান হইতেছে এই সিঙ্গেল ইন্ডেক্স ডট পিএইচপি থেকে। কেন? কারণ আমাদের ক্যাটাগরি ডট পিএইচপি বা আর্কাইভ ডট পিএইচপি কোনো ফাইল নাই। যেহেতু আর্কাইভ ডট পিএইচপি বা ক্যাটাগরি ডট পিএইচপি কোনো ফাইল নাই, সেহেতু এখান থেকে রান হচ্ছে। যখন আপনি ওই ফাইলগুলো ইনক্লুড করবেন তখন হচ্ছে ওই জায়গা থেকে রান হবে এবং ভিন্ন ভিন্ন জিনিস চলে আসবে। তো সমস্যা নেই, এই জিনিসগুলো আমরা একটা কোশ্চেন ছিল। জি বলেন। যে ওই যে আপনি পাবলিশের ওই জায়গায় ডেট দিলেন, হ্যাঁ, ওটা তো হচ্ছে অক্টোবর 30 তারিখ হয়েছে। আজকে ডেট হওয়ার কথা ছিল, মানে আজকে তো এটা পাবলিশ করছে। আপনাকে কে বলছে এই পোস্ট আজকে পাবলিশ করছে? আপনি কি আজকে ক্লাসে নতুন? এই যে এখানে কয় তারিখ লেখা? ও 30 তারিখ। না না নতুন না, প্রথম দিকের ক্লাসটা করা হয়নি। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন ঠিক আছে যে এটা আজকে ডেট হওয়া উচিত ছিল, কিন্তু পোস্টটা তো আজকে করি নাই। পোস্টটা যদি আজকে করতাম তাহলে আজকে ডেট হওয়া উচিত ছিল, কারণ আপনার সামনে তো পোস্ট করি না, আপনার সামনে তো কোড লেখা শুরু করছি। যা হোক, নো প্রবলেম। তো এরপরে হচ্ছে আমরা যে কাজগুলো করব, যে এখন যে এই যে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলাম, যারা হচ্ছে আপনার HTML CSS বা হচ্ছে পিএইচপির বেসিক নাই, তাদের কাছে মনে হচ্ছে যে এই কোড আমি কবে লেখা শিখবো আর কবে বুঝবো, আমার দ্বারা সম্ভব না। যদি এইরকম হয় যে আমার দ্বারা সম্ভব না, যেটা আপনাদেরকে আমি আগে একটা ক্লাসে বলছিলাম যে যদি আপনার এইরকম হয় স্কিল যে আপনি কখনোই এই বিষয়গুলো বুঝতে পারবেন না, কোনো দিনও বুঝতে পারবেন না, তাহলে হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নট কন্টিনিউ। আপনাকে কন্টিনিউ করা ঠিক হবে না। কারণ হচ্ছে যদি আপনার যদি মন থেকে মনে হয় যে কোনোদিনও শিখতে পারবো না, তাহলে আপনি কন্টিনিউ না করে ভালো, কন্টিনিউ করে টাইম ওয়েস্ট করার দরকার নাই। আর যদি আপনার সদিচ্ছা এবং সাহস থাকে যে সবাই পারলে আমি কেন পারবো না, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন বা কন্টিনিউ করতে পারেন বা স্টার্ট করতে পারেন, সমস্যা নাই। তবে আমি যে লেভেল থেকে দেখাচ্ছি, আমার মনে হয় বেসিক কনসেপ্ট যারা আছে তাদের বুঝতে পারতেছেন যে একেবারে জিরো লেভেল থেকে আপনি শুরু করেছি এবং হচ্ছে মোটামুটি বেশ ভালো জিনিস বা ভালো কাজ আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো এখন আমরা যে পর্যন্ত কাজ করলাম, কি করলাম হচ্ছে আমরা কিন্তু আজকে অনেক কাজ করে ফেলেছি। এই টাইটেলের মধ্যে একটা কি নিয়ে এসেছি, টাইটেলের মধ্যে হচ্ছে আমরা লিঙ্ক নিয়ে এসেছি, তারপর হচ্ছে এটার মধ্যে HTML এনেছি, পোস্ট থাম্বনেল এনেছি, এরপর হচ্ছে কী করেছি, পরবর্তীতে হচ্ছে আমরা এটাকে এক্সেপ্ট করেছি, তারপর হচ্ছে আবার এটাকে সিঙ্গেল পেজে যাওয়ার জন্য রান করেছি। তো এরকম হচ্ছে মোটামুটি বেশ কিছু কাজ আমরা করে ফেললাম। এখন আমরা কিছু স্টাইলের কাজ করি। কেন স্টাইলের কাজ করব? কারণ হচ্ছে যে বেশি ফাংশনালিটি কাজ যদি একদিন করা হয় তাহলে হচ্ছে যারা মোটামুটি বেসিক লেভেল বা নিউ লেভেল তাদের জন্য হচ্ছে বিষয়টা একেবারেই কঠিন হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে একদিনে অনেক বেশি কিছু না শিখে হচ্ছে আমরা আশা করি ধীরে ধীরে আমাদের জন্য শেখা ভালো হবে। এতে করে আমাদের শেখাটা কী হবে, বেজমেন্টটা স্ট্রং হবে। আর বেজমেন্ট যদি স্ট্রং না হয় তাহলে হচ্ছে কোনো জিনিসই শক্ত হয় না। পাঁচতলা বিল্ডিংয়ের বেজমেন্ট না থাকলে বিল্ডিং এক সময় ধসে পড়বে। তো এখন আমরা চিন্তা করি যে আমরা যে কাজটা করব, যে আমরা মোটামুটি একটা কন্টেন্ট নিয়ে আসলাম, কন্টেন্ট নিয়ে এসে পোস্ট আনলাম, তারপর ক্যাটাগরি আনলাম, পাবলিশ ডেট আনলাম, অথর আনলাম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা আনতে পারি। তো এখন হচ্ছে আমরা চিন্তা করি যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমরা এই পুরো বডি জুড়ে না রেখে এইটাকে আমরা কোথায় রাখবো, এই বাম দিকে রাখবো। ডান দিকে একটা সাইড বার, বিভিন্ন ওয়েবসাইটে ডান দিকে সাইড বার থাকে, তাহলে আমরা একটা সাইড বার নিয়ে আসবো। তো এইটা আনার জন্য কি করা যাইতে পারে, এখানে একটা ব্যাপার চলে আসছে, এটা আনার জন্য আপনার কি করা লাগতে পারে। তো এটা আমরা মূলত হচ্ছে বুট স্টাফ দিয়ে করবো। আজকে ক্লাস হচ্ছে বিষয়টা বেসিক দেখাচ্ছি যে কি করা লাগতে পারে। তো এর জন্য হচ্ছে আমরা ইন্ডেক্স ডট পিএইচপির যে হেডারের পরে যে মেইন কাজ, সেটা হচ্ছে এখানে আমরা একটা কি ডিফাইন করব, এখানে আমরা একটা
হচ্ছে আপনার এরিয়া ডিফাইন করব। তো এরিয়ার নাম হচ্ছে কি, আমরা জানি ডিপ দিয়ে এরিয়া নিতে হয়। তো নর্মালি হচ্ছে ডিআইভি, ডিপ হচ্ছে ক্লাস, ডিপ ক্লাস আমরা নেই, ডিপের ক্লাস নিব হচ্ছে, ডিপের ক্লাস নেই আমরা, ডিপ ক্লাস কত নিব, ডিপ ক্লাস যে কোনো একটা নেই আমরা, হচ্ছে মেইন কন্টেন্ট বা মেইন এরিয়া বা হচ্ছে আপনার মেইন নামে যে কোনো নামে নেই, আমরা হচ্ছে মেইন কন্টেন্ট নামে একটা ডিপ নেই, মেইন কন্টেন্ট নামে একটা ডিপ নিলাম। এই সমস্ত ডিপ আমরা পরবর্তীতে বুটস্ট্র্যাপ ইউজ করার ফলে পরে এগুলো ফেলে দেবো। এখন আমরা হচ্ছে এগুলো নিয়ে জাস্ট আপাতত বিষয়টা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। এখন হচ্ছে এই যে আমার যে এখানে ইফ হ্যাভ পোস্ট, এই ইফটা শেষ হয়েছে কোথায়, এই যে এখানে এন ডিপ কথাটা লিখে ইফ শেষ হয়েছে, তাহলে এইখানে আমরা হচ্ছে এই ডিপটা ক্লোজ করে দিই, এই ডিপটা এখানে আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে হচ্ছে তারপরে আমরা এই ডিপের উপর ভিত্তি করে কিছু একটা কাজ করবো, যে এই ডিপটাকে আমরা কতটুকু এরিয়া নিব। এই ডিপটাকে আমরা চিন্তা করে এই ডিপটাকে হচ্ছে 70% এরিয়া নেব। কত পার্সেন্ট? 70%। আমরা মূল যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখন এই যুগে কেউ পার্সেন্ট ব্যবহার করে, আমি তো বলছি যে আমরা মূল রেসপন্সিভ করব বুটস্ট্র্যাপ দিয়ে। এটা হচ্ছে আমি শুরুর দিকে আপনাদের এভাবে দেখাচ্ছি। তো এটার উইথ কত দেবো? 70%। উইথ মানে হচ্ছে কি চওড়া 70% হবে। তো এটা 70% দিয়ে দিলাম, যে প্যারেন্ট ছিল। এখন প্রশ্ন করতে পারেন যে আগে দিলেন এই 90%, এরপরে আবার 70%, তাহলে কোনটা আসল পার্সেন্ট? এই দুটো হচ্ছে ভিন্ন পার্সেন্ট। আগে যে আমি 90% দিয়েছি, সেই 90% ছিল হচ্ছে প্যারেন্ট ডিপের, বডি এইচটিএমএল এর 90%। এখন এই 90%-এর মধ্যে আবার 70% আপনাকে নিয়ে নিবে, এবং এটা একটা ফ্লোট দিয়ে দেয়। ফ্লোট হচ্ছে যারা এইচটিএমএল সিএসএস জানেন বুঝতে পারতেছেন, ফ্লোট হচ্ছে এটা লেফটে রাখবো, বাম দিকে রাখবো, এই এরিয়াটাকে রেখে দিলাম আমরা, রেখে দিয়ে হচ্ছে 70% নিলাম। এখন দেখবেন যে ডান দিকে জায়গা ফাঁকা হয়ে গেছে, এইদিকে ফাঁকা হয়ে যাবে, এই এরিয়াগুলো এদিকে চলে আসবে। আমরা একটু রোড করে দেখি যে আদৌ আসে কিনা। আচ্ছা, আসে নাই। কেন আসে নাই আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে কেন আসে নাই। আপনারা যখন প্রবলেমে ফেস করবেন, পড়বেন, তখনই হচ্ছে কাজগুলো আরও ভালো করে শিখতে পারবেন। প্রবলেমে না পড়লে কাজ শেখা টাফ হয়ে যাবে। আচ্ছা, 70% উইথ যেটা দিছি সেটা কাজ করে নাই। কেন করে নাই? ওই পার্সেন্টেজ কথাটা আমি এখানে দেইনি, শুধুমাত্র 70 দিছি। দেখছেন, যখন আমি ওইখানে ইন্সপেক্ট করে দেখলাম যে কী ভুল করেছি, তখন আমি ভুলটা খুঁজে বের করতে পারলাম যে পার্সেন্টেজ কথাটা আমি লিখছিলাম না, এই জন্য কাজ করে নাই। আর এই জিনিসটা হচ্ছে কম্পিউটার কিন্তু কোনো কিছু ভুল করে না যদি আপনি ভুল না করেন। মানে হচ্ছে আপনি যদি ভুল ইনপুট না দেন তাহলে কম্পিউটার ভুল করবে না। দেখুন অলরেডি 70% ডান দিকে চলে আসছে। এখন আমরা চিন্তা করি যে এই দিকেও আর একটা জায়গা আমরা নিয়ে আসবো, যেই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কিছু একটা থাকবে। তো এদিকে আমরা কি আনতে পারি? এদিকে হচ্ছে আর একটা জায়গা আনার জন্য আমরা এই যে index.php-র এই যে index.php-র মধ্যে আমরা এই যে একটা ডিপ দিলাম, এটা হচ্ছে 70%। তারপরে বাকি থাকলো কত পার্সেন্ট? ডেফিনেটলি বাকি 30% থাকে। তো এখন 70 আর 30 হচ্ছে 100। যেহেতু 30% বাকি আছে, সেই 30% আমরা এই দিকে নিয়ে নিতে পারি। এখন এই দিকে নেওয়ার জন্য আমাদের এখানে একটা আলাদা ডিপ নেওয়া লাগবে, যেই ডিপটা হচ্ছে 30% হবে। তো এই ডিপটা আমরা নিয়ে নেই, ঠিক আছে। ডিআইভি, ডিপ হচ্ছে ক্লাস, সাইড বার দিয়ে আমরা ডিপ ক্লাসের নাম হচ্ছে SIDE -BAR, সাইড বার নাম আমরা দিলাম। এরকম হচ্ছে ডিফল্ট নামগুলো আপনারা দিবেন না, কারণ ডিফল্ট নামগুলো দিলে অনেক সময় প্রবলেম হয়। তো এই জন্য ডিফল্ট নাম দিয়ে না দিয়ে ভিন্ন নাম দেওয়া উচিত। এই ডিপটাকে আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে এইখানে আমরা এবার কি আনবো, এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা চিন্তা করি এখানে পোস্টের শুধু টাইটেলগুলো নিয়ে আসবো, এদিকে পোস্টের শুধু টাইটেলগুলো নিয়ে আসবো। টাইটেলগুলো আনার জন্য আমরা একটা H2 নিয়ে আসি আগে। H2 কাজ কি, বা H3 আনি, সমস্যা নেই, H2 আনি। তো H2 কাজ কি একটু আগেই বলে আসছি। H2 হচ্ছে হেডিং ট্যাগ, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর জন্য খুবই ইফেক্টিভ। এইখানে আমরা একটা কথা লিখে দেই যে লেটেস্ট পোস্ট বা হচ্ছে লেটেস্ট আর্টিকেল, LATEST, লেটেস্ট পোস্ট কথাটা লিখে দিলাম। এখন লেটেস্ট যে পোস্টগুলো, সেই পোস্টগুলো আমরা এই H2-র নিচে এই যে এইখানে আমরা কি করব, পাবলিশ করব বা প্রিন্ট করব। তো এখানে প্রিন্ট করার জন্য আমাদের লেটেস্ট হেজ পোস্ট আনার জন্য ঠিক আগের যে পোস্টগুলো নিয়ে এসেছিলাম সেই পোস্টের হুবহু লুপটা আনতে হবে, কিন্তু ওই লুপটার মধ্যে শুধুমাত্র টাইটেলগুলো থাকবে। তাহলে এই যে এন ডিপ আর এই যে এন ডিপ, এই মাঝখানে যে লুপটা আছে, এই টোটাল লুপটা আমরা কপি করে এইখানে আমাদের এই জায়গার মধ্যে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে হচ্ছে এইবার আমরা এটাকে কাজ করব। এখন হচ্ছে আমাদের কি কি দরকার, এই যে এর মধ্যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা ফেলে দেবো। এই জিনিসটা আমাদের দরকার নাই, এটা আমরা ফেলে দিলাম। তাহলে আমাদের এক্সসাব দরকার নাই, এটাও আমরা ফেলে দিলাম। আমাদের কি দরকার ছিল? শুধুমাত্র থাম্বনেইল আমাদের দরকার নাই, শুধু আমরা কি দরকার, টাইটেল দরকার। কিন্তু এখানে কিন্তু টাইটেল আপনার H2-র মধ্যে দরকার না, এখানে টাইটেল দরকার কিসের মধ্যে, P-র মধ্যে। তাহলে এখানে H2-র পরিবর্তে P দিয়ে দেন। P ফর হচ্ছে প্যারাগ্রাফ। আপনারা যারা একেবারেই HTML CSS জানেন না তাদের জন্য বিষয়গুলো কষ্ট মনে হতে পারে,
পি ফর হচ্ছে প্যারাগ্রাফ, তাহলে এক একটা পির মধ্যে এক একটা লিঙ্ক থাকবে। এই জিনিসগুলো আমরা একটু আগে এক্সপ্লেন করে আসছি, এই জন্য এখন আর এক্সপ্লেন করতেছি না। এক একটা পি থাকবে, এক একটা পির মধ্যে এক একটা লিঙ্ক থাকবে। আমরা একটু দেখি যে বিষয়টা কাজ করে কিনা। কাজ করলে মনে হয় বাম দিকে পড়ে যাবে আশা করা যায়। এখানে আমরা একটু রিলোড করে দেখি যে কাজ করে কিনা। আশা করা যায় কাজ করবে। হ্যাঁ, অলরেডি চলে আসছে লেটেস্ট পোস্ট, তারপর সে টেস্ট পোস্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন বলবেন যে এইটার তো কোনো উইথ বা আপনি চওড়া কতটুকু হবে সেটা আপনি ডিফাইন করেন নাই, আনুমানিক কেমনে হলো? আনুমানিক হয় নাই, ওই ফাঁকা জায়গা যতটুকু পেয়েছে ওই জায়গাটার মধ্যে সে বসে গেছে। এখন এটাকে আমায় স্পেস বা যে উইথ, সেই উইথটা ডিফাইন করে দিতে হবে। এই ক্লাসের এগেনিস্টে আমরা উইথ দিব কত? আগে যেহেতু আমরা 70% দিয়েছিলাম, বাকি থাকে হচ্ছে 30%। মনে রাখবেন কখনোই হচ্ছে 100% ব্যবহার করবেন না, তাহলে 30%-এর আমরা কত পার্সেন্ট ব্যবহার করতে পারি? আমরা 27% ব্যবহার করি, বাকি 3% হচ্ছে আমরা জায়গাটা ফাঁকা রাখি। তাহলে হচ্ছে WIDTH উইথ হচ্ছে কত পার্সেন্ট দেবো আমরা? 27%। এইটা যদি আপনি 100% দেন তাহলে যেটা হবে, এই জিনিসটা ভেঙে নিচের দিকে পড়ে যাবে বা ব্রোকেন হয়ে যাবে। এই জন্য হচ্ছে একটু জায়গা সবসময় ছেড়ে দিতে হয়, তো সেটা আমরা ছেড়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমরা লোড করে দেখি যে এখানেই থাকবে, এটা নিচে পড়বে না। এটাকে যদি আপনি আবার চিন্তা করেন যে ফ্লোট দিয়ে দিবেন, ফ্লোট দিলেও পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে HTML CSS এর যে ব্যাপার, সেই ব্যাপারগুলো। তাহলে আমরা এখন কি কি করলাম? আজকে মোটামুটি অনেক কিছুই করে ফেলছি। আজকে আমরা একটা পোস্টের যে থিমের কিন্তু একটা স্ট্রাকচার চলে আসছে আমাদের, আস্তে আস্তে কিন্তু সুন্দর ওয়েবসাইটের স্ট্রাকচার চলে আসছে। এবং হচ্ছে কয়েকটা ক্লাস পরে দেখবেন যে সুন্দর একটা থিম আমাদের হয়ে গেছে, মেনু সহকারে, ফুটার সহকারে, ইত্যাদি ইত্যাদি সহকারে। বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে একটা থিম আমরা ডেভেলপমেন্ট করতে সক্ষম হব। এখন বলবেন যে আপনি তো কমেন্ট লিখতেছেন না, ইত্যাদি করতেছেন না, হ্যান করতেছেন না, ত্যান করতেছেন না। ভাই এই বিষয়গুলো যদি আমি এখন করতে যাই তাহলে এক একটা ক্লাস দরকার 4 ঘন্টার, তো সেটা তো সম্ভব না। এই জন্য হচ্ছে আমি জাস্ট শুধু বিষয়গুলো কন্টিনিউ করে যাচ্ছি যে কি এখন এই যে এইটাই যদি আমরা প্রেস করি, মাউস প্রেস করি বা ক্লিক করি, তাহলে কি আসতেছে? সিঙ্গেল পেজে চলে যাচ্ছে। এখন সিঙ্গেল পেজে কিন্তু আবার এই জিনিসগুলো নাই, আশ্চর্য একটা ব্যাপার না? ইন্ডেক্স পেজে আছে, সিঙ্গেল পেজে নাই, তাহলে কেন থাকবে সিঙ্গেল পেজে? বাস্তবিক পক্ষে তো আমি সিঙ্গেল পেজে দেই নি। সিঙ্গেল পেজে কি আমি দিছি? এই ইন্ডেক্স পেজে যে বিষয়গুলো আমি দিছিলাম সিঙ্গেল পেজে কি সেই বিষয়গুলো আমি এনেছি? আনি নাই। তো ইন্ডেক্স পেজ থেকে আমি সরাসরি যদি কপি করে সিঙ্গেলে নিয়ে আসি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। সরাসরি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে এইখানে জাস্ট আমরা একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে এই যে এখানে এক্সেপ্টের পরিবর্তে দি কন্টেন্ট দিয়ে দেবো। তাহলে CONTENT দি কন্টেন্ট দিয়ে দিলে ফুল ইউআই থাকবে এবং হচ্ছে কন্টেন্টগুলো চলে আসবে। আমরা একটু লক্ষ্য দেখি যে এইদিকে যে আমাদের যে এগুলো ছিল সেইগুলো চলে আসবে, যেগুলো একটু আগে আনছিলাম, এই দেখুন সেগুলো চলে আসছে। এখন বলবেন যে ভাই একটু আগে দেখলাম দুইটা, এটা কেন একটা? এখন মূলত হচ্ছে একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই জন্য হচ্ছে এখানে একটা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আপনার একটা তো এখানে দেখাচ্ছে, বাকিটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আমরা যদি হোম পেজে যাই তাহলে আশা করা যায় আমরা দুটোই দেখতে পাবো। আমরা একটু হোম পেজে গিয়ে দেখি যে আসলে দুটো দেখতে পাই কিনা বা দুটো আমরা আসে কিনা। আমরা একটু এই পর্যন্ত গিয়ে এটাকে রিলোড করে দেখি যে এখানে দুটো আসে কিনা। হ্যাঁ দেখুন এখানে দুটো চলে আসছে। যখন আমরা সিঙ্গেলটায় যাচ্ছি তখন হচ্ছে একটা আসতেছে, কারণ হচ্ছে একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই। আচ্ছা আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে যে লুপটা হচ্ছে আমার দেখি কোথাও প্রবলেম হচ্ছে কিনা। দি হ্যাভ পোস্ট হ্যাজ টু হ্যাভ পোস্ট পারমালিঙ্ক। তো সমস্যা নেই, এটা হচ্ছে রিসেট করে দিয়ে করতে হয়। এটা আপনারা পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন তখন হচ্ছে এই বিষয়গুলো আস্তে আস্তে নিজেরাই দেখতে পারবেন বা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। এটা তেমন কোনো ব্যাপার না বা ইস্যু না। তো এখন হচ্ছে আপনাকে যে বেসিক লেভেলের কাজ, সেই কাজগুলো আগে এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, শিখতে হবে, তারপর হচ্ছে নেক্সটে আস্তে আস্তে আগাইতে হবে। তো অলরেডি অলমোস্ট হচ্ছে আপনার প্রায় কত মিনিট হয়ে গেছে? 45-50 মিনিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আজকে আর আমরা নতুন কোনো কোড লিখব না। আগামীকালকে হচ্ছে আবার, আগামীকাল বলতে হচ্ছে আগামী যেদিন ক্লাস আছে সেই দিন ক্লাসে আমরা এই কাজগুলো করব। এবং হচ্ছে আপনাদেরকে সবাইকে বলছি যে যে পর্যন্ত আমি কাজ করছি সেই পর্যন্ত হচ্ছে আপনি কি করবেন? এই কাজগুলো করবেন, করে হচ্ছে আমাদের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে আমাদেরকে কাজ জমা দিবেন। হচ্ছে কারেন্ট